সাদা পোশাকধারীরা তখন আমার ব্যারিস্টারের নাম দিয়া মানে খুব তর্ক বিতর্ক করতেছে। মাথা মানে আমার নাক মুখ আটকাই ফেলার পরে জিজ্ঞাসা করতো তোমার ভাইয়ের হত্যায় কে কে ছিল। তখন আমি বলছি সাইদিস সাহেবের নাম বলবা। বলে না, যারে আমরা দেখি নাই শুনি নাই, আমার পক্ষে বলা সম্ভব না। এরপর ঘেটির গোড়ায় দিয়ে ঘাটি ফেলাইয়া এই লাভ সীমান্তে বসিয়া তারা মানে বলতেছে হিন্দি ভাষা, আর আমি বলতেছি বাংলা ভাষা। বাংলাদেশ দিয়ে ভারতের প্রশাসন হাতে দিয়েছে, তখন তো আমি এরা যে কোনো একটা কেস সাজাই আমাকে দেশে এই বিদ্যাটা পুলিশে মানে নেত্য আনতো, বসিয়া ডেট নেত্য আর দমদমে আনতো এইভাবেই। দর্শক স্বাগত টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ফেস টু ফেস। আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি চয়ন রহমান। আপনারা জানেন যে আমাদের এই আয়োজনে আমরা চেষ্টা করি ঘটনার নেপথ্যে যে কারণ এবং ঘটনার শিকার যারা হয়েছেন তাদের সেই সব রোমহর্ষক বর্ণনা। আমরা আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে সংযুক্ত করতে চাই মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালিকে। আপনারা এরই মধ্যে সুখরঞ্জন বালির সম্বন্ধে নিশ্চয়ই জানেন যে তিনি 2012 সালের 5 নভেম্বর তিনি মূলত অপহৃত হন এবং তারপর তিনি কিভাবে ভারতের কারাগারে পৌঁছান এবং সেখানে তার উপরে কি নির্যাতন বা কি ঘটেছিল আমরা তার বর্ণনা শুনব সুখরঞ্জন বালির কাছ থেকে। সুখরঞ্জন বালি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কেমন আছেন? আচ্ছা, সুখরঞ্জন, আমরা জানি, যদি একটু আমাদেরকে বলুন আসলে 2012 সালের 5 নভেম্বর আপনার সাথে কি ঘটেছিল ঠিক ওই দিন? ওই দিনকার আমি তো সাক্ষী দিতে গেছি বুঝছেন, কোর্টে যাওয়ার কালীন মানে আমি তো পথে মানে আমার গেট আটকাই ফেলাইছে, আমার যে গাড়ি ব্যারিস্টারের সেই গাড়ি আটকাই ফেলাইছে, আমি তো ভিতরে ঢুকতে পারি নাই। এই সাদা পোশাকধারীরা তখন আমার ব্যারিস্টারের নাম দিয়া মানে খুব তর্ক বিতর্ক করতেছে, এই গাড়ি যাবে না কেন ভিতরে। তখন বলছে যে যাবে না, দরকার আছে। এই নিয়ে মানে অনেক সময় ওখানে কথাবার্তা হয়েছে। হওয়ার পরে আমার ওই ব্যারিস্টারের নাম গিয়া মানে যখন দুই ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম, এই তখন আমি ওই যে লামার পরে আমাকে থামানোর কারণ আছে, এই কারণ বলার পরে মানে এর ভিতরে এই দুইজনের ফাঁকে বসা ছিলাম, তখন আর কি সাদা পোশাকধারীরা হাত ধরিয়ে আমাকে টানকে লামাইয়া ধরেন হিন্দে ধরেন প্রায় 20-25 দূরে টানিয়ে নিয়ে আপনার পিছনে থাকা যে ট্রাক গাড়িতে আমার উঠাইছে। উঠানোর পরে আমি মাথা মানে আমার নাক মুখ আটকাই ফেলার পরে এই যে গাড়ির সারিয়ে যে কোথায় গেছে আমি নিজেই বলতে পারি। অনেক সময় চালানোর পরে আমি তার ভিতরে লামানোর পর মুখ আটকানো, দুইজনে ধরিয়া নিয়ে গেছে। যতদূর সামনে আউগাই অতদূর সেই জন্য নিচের গতি আতি অনুতপ করতেছি। এইভাবে আমি যাইতে মেলার সময় হাঁটাই নেওয়ার পরে আমি এখানে পাইলাম মানে একটা দরজার মতন খোলার পরে মানে মুখটা আমার ওই আপনিটা জাগাই ফেলানোর পর দেখেছেন আইলাম বেলা 10-11টার সময়। তাহলে এখন আমার রাখছো কেন ব্যাপারটা এইটা মানে আমরা হিমশিম খাইতেছি। তখন ওই একটা ঘরের ভিতর কইয়া আমাকে ওই ভিতরে রাখার পরে অনেক সময় পরে একটা কারেন্ট একটা আলো আসছে, কোনো বাইরের কোনো আলো বাতাস কিছুই পাইনি, মাত্র ওই একটা আলো বাতাস। দীর্ঘ ধরেন আমি 3 মাসে 13 দিন ওই ভিতরে ছিলাম, এই অন্ধকারের ভিতরে। ওইখান দিয়ে এবার অন্য জায়গায় বাচ্চাকে নিয়ে কোনোদিন 15 মিনিট 20 মিনিট আর সামনে কিছু টাকা আমাকে দিত আর জিজ্ঞাসা করতো তোমার ভাইয়ের হত্যায় কে কে ছিল। তখন আমি বলছি ওই রাজ্জাক আপনার মুসলিম মাওলানা আর পশ্চিম পাকিস্তানি পাকসেনারা ছিল, তারাই আমার ভাইকে মারছে। এই তখন তারা বলতেছে না এরা তো যেন আছেই, তুমি সাইদিস সাহেবের নাম বলবা। বলে না, যারে আমরা দেখি নাই শুনি নাই, আমার পক্ষে বলা সম্ভব না, আমি তারা দেখি নাই। এই খালি আমাকে ওই
2 দিন একদিন যাইতে আর ওই কারেন্ট সাথে 10 মিনিট 15 মিনিট সামনে টাকা অনেক অনেক টাকা দিয়ে আমাকে স্বীকারোক্তি করার জন্য খুব আমাকে চেষ্টা করছে। আমি হুজুরের দেখি নাই আর শুনিও নি। আমি আমি বর্তমান মর্গে যাইতে শিখের আছি, তুমি আমি যারে দেখি নাই আমার বলার সম্ভব। আমি এইভাবে যাই, আমি রয়েছি। আর আমাকে ওইভাবে কারণ সাথ দিয়ে প্রতিদিন আমাকে কারণ সাথ দিয়েছে। আমি আমার জগতে কেউ বাপ ভাই না, মিথ্যাটা কেন বলতে যাও? হুজুরে আমি দেখি নাই, হুজুরে দেখছি খালি মাত্র এমপিতে আসছে, তখন তারে চিনছি, আর এক পাশে তাকে আমরা চেন থাকি এই। আর তার নাম আমরা তখন পাইও নাই, কোন লোক আছে। এইভাবে আমার দীর্ঘদায়ী ওখানে রাখার পরে আমার ওইখান দিয়ে 12 23 তারিখ ওই বিষয়টা বাইর করছে, চক্রবান গিয়া বাইর করছে আপনার গাড়ি তুলেছে নিয়া বলে, বললে আমার চক্ষু বান্ধন ফলে এরকম তোমার দেশে খুঁজেই দিয়ে কোন দেশে দেবে। সে বলছে তুমি কোন এলাকায় গেলে তুমি বাড়িতে যাইতে পারবা। তাহলে এক চিনি বাগেরহাটের টাকা চিনি, ঠিক আছে তোমার বাগেরহাট টাকায় তোমার ব্যবহার তুমি হাঁটতে যাইতে পারবা না, কিন্তু যদি দেন তাহলে ধরেন আমার বাড়ি আর বাগেরহাটের কয় মাইল কি হবে, তখন আমি হাঁটতে যাইতে হবে। এইভাবে করিয়া আমার গাড়ি ধরে জিজ্ঞাসাবাদ করতেছে আর আমিও বলতেছি ঠিক আছে। এইভাবে তখন কিন্তু আমার চক্ষু বান দেখি যে সকালে গাড়ি তুলেছে, সমস্ত দিন গাড়ি চালাইছে, চালাইতে এদিকে ফেরিপাড়াই আসছে। আসার পরে ওই সময় গাড়িটা থামছে, থামার পর আবার যদি বুঝতে পারছি খুব চালাইতে মানে আমি মনে মানে পথ রই না, মনে মনে কই কি বলে তাহলে এখনো কি বাগেরহাট কি আসি নাই, সকালে গাড়ি তুলে এখনো কি গাড়ি বাগেরহাট আসি নাই। এইগুলো আর কি নিজের কাছে বলার মতন আমার কোনো পরিস্থিতি নাই। এই এরপর চালাইতেছে, এরপর থাকে একখানে গাড়ি থামাইছে, থামানোর পরে তার কইলাম যেন 2 জন লোক যেন গাড়িতে উঠল। ওঠার পরে আমাকে ওখান দিয়া আপনার আবার গাড়ি ছাড়লো, ধরেন একটু আধা ঘন্টা সময় চালাইছে, চালার পর গাড়ি থামার পরে এই গেট খুলছে গাড়ি, ওঠার পর কইতেছে গেলে এই লামাইছে, লামানোর পর আমার মুখ খুলছে, মুখ খুলে দেখি যে মানে কোথায় যাম। শেষ মানে আমি বলে আমি যেখানে নিয়ে লামাইছে সেখানে বিসি অফিসার দেখ, আর আমার গাড়িতে তখন দেখলাম বিডিআর, এই বাংলাদেশি বিডিআর ছিল। আর আপনার ওই যারা নেছে এই এরা সবই আপনার পুলিশের পোশাক পরা থাকি। এই এইটাই আমাকে নিয়ে গেছে। তার মানে সুখরঞ্জন বালি, আপনাকে কি তখন সীমান্তবর্তী এলাকায় নেওয়া হয়েছিল বলে মনে করছেন? এবং এটা কি ভারতের দিকে আপনাকে নেওয়ার যেটি শোনা যাচ্ছিল, যদি সীমান্ত থেকে ভারতের যারা সদস্য ছিল বিএসএফ, সেখানে কিভাবে তারা আপনার কাছে পৌঁছে দেয় এবং তখন তাদের যে কথোপকথন শুনেছিলেন, যদি আমাদের সেই অংশটুকু বলতেন। তখন বেলা ধরুন শেষ, তখন আর কি বিএসএফ মানে যেখানে গাড়িটা থামাইছে তখন আর কি দেখতেছি মানে গাড়ির দ্বারা বেশ চিনা ধরেন 20-25 হাত দূরে ওই বিএসএফ মানে ওই বাগানে হাঁটতে একটা পথের মতন হয়ে গেছে, পথের মাথায় দেখি যে বিএসএফ অফিসার বসা। এই বলে হাট, বলে না আমি কোথায় যাব, আমি এখন বেলা শেষ, চিনি না শুনি না, আমার যাওয়ার মতো আমার কায়দা নেই। এত কষ্ট সমস্ত কষ্ট দিতে দিতে এইটা আমার টানছে নরসিংহ কোনখানে না করিয়া পারছি আমার জ্বালা যন্ত্রণা না দিয়ে আমার বাড়িতে ফেলায়। আমি তখন বলছি আমার আর জ্বালা সহ্য হয়, অচেনা জায়গায় কোনখানে যে কি করবো সে আপনারা মানবে। আমি মানে খুব অসহ্য হওয়ার পরে সমস্ত দিন ওই গাড়িতে রয়েছি, আমি পারিনি কিছু দেখতে, জগতে ওই অন্ধকারের মধ্যেই আমাকে নিয়ে আসছে, মুখ আটকানো, কিছুই দেখতে পাই। এই এইভাবে তো তখন ওই বিসিএর অফিসারের হাতে এদিকে বিডিআর মানে বিডিআর ওই তারা হাত ধরিয়ে টানতে টানতে আমার বিসিএর হাতে দিয়েছে, দেওয়ার সাথে সাথে আমাকে মাইক উৎসাহি দিয়েছে, মানে তুই কান কষাই মারছে। এরপর ঘেটির গোড়ায় দিয়ে ঘাটি ফেলাইয়া এই লাভ সীমান্তে বসিয়া আমাকে খকুল লাঠি সেটি দিল। আমি রাস্তায় মানে আমি পড়িয়ে গেছি, সেইখান দিয়ে আবার উঠে নিয়ে পিছনে অফিসের মধ্যে নিয়ে বানিয়া ইটমোড়া দিয়ে বানিয়ে আমাকে মোটা লাঠি দিয়ে আমাকে পিটাইছে। আমি তোর 2.5 ঘন্টা 3 ঘন্টা ছিলাম। আর এই ফাঁকে মানে আমার
আমি জিজ্ঞেস করলাম আমার অনর্থক মারেন কেন, খ্রিস্টান সহকারে আমি আসি নাই এইরকম। তারা মানে বলতেছে হিন্দি ভাষা আর আমি বলতেছি বাংলা ভাষা, মানে আমি কেউ কথা কেউ কোনো বোঝার শক্তি নেই। আমাকে খুব রকম আমাকে মারধর করছে। আমি আড়াই ঘন্টা 3 ঘন্টা গিয়েছিলাম। এটা হলো বৈকারি পটার। ওইখান দিয়ে রাত্র 12টা একটার সময় নিয়ে গেছে শরীফনগর থানায়। থানায় নিয়ে ওই থানায় নিয়ে রাখছে। রাখার পর এই পরদিন আবার স্বরূপনগর থানার কথা বলছিলেন, এটি কি কলকাতার 24 পরগনার? হয় এটা 24 পরগনার কোনখানে আমি তো জানি না, মানে স্বরূপনগর থানা, স- আপনার স্বরূপনগর থানা, বসিরহাট কোর্ট। বসিরহাট কোর্ট ওইখানে নিয়েছে। নেওয়ার পর ওইখানে আমাকে কোর্ট বা জেল ওই জায়গায়, মানে ওইখানে রাখছে 22 দিন পর্যন্ত রাখা। আমি মানে খুব অসুস্থ, ওইখান দিয়ে দমদম কারাগারে নিয়ে গেছে। আমি ওইখান দিয়ে নিঃসঙ্গ 14 দিনের মাথায় কোটা 45 করতে আসছি বসিরহাট। এই দীর্ঘ 6-7 ঘন্টার পর বসিরহাট দিয়া দমদম প্রায় 6 ঘন্টার পর, গাড়ির পথে 6 ঘন্টা। এই পথে আমি ছিলাম। ওইরকম 14 দিনের মাথায় মাথায় আমাকে কোর্টে আনতো। আমি ওই লোকাবে নিয়ে বই দিত। আমি ম্যাজিস্ট্রেট নাকি কেউ সামনে আমাকে তোলে নাই, আমি ওইভাবে লোকাবে নিয়ে রাখতো। আবার সন্ধ্যাবেলা গাড়ি তুলিয়া আবার ওই বসিরহাট নিয়ে গেছে। নেওয়ার পরে ওইখান দিয়ে ওইভাবে দীর্ঘ যাই আমি চলছি। এই সুখরঞ্জন, এই আপনাকে যে কোর্টে নেওয়া হতো, বারবার বসিরহাট কোর্টে নেওয়া হতো, আপনি বলছিলেন স্বরূপনগর থানা, উত্তর 24 পরগনা জেলা থেকে। তো এই কোর্টে আনা নেওয়ার সময় কারা ছিল? এটা কি বিএসএফ এর সদস্য ছিল না পুলিশ ছিল? আর আপনাকে যখন কোর্টে নেওয়া হতো, কোর্টে আসলে কেন নেওয়া হতো এবং তখন আপনার কাছ থেকে কি বের করার তারা চেষ্টা করছিল? কি চেষ্টা করছে তা আমি বলতে পারি না। আমাকে তো বাংলাদেশ দিয়ে ভারতের প্রশাসন হাতে দিয়েছে। তখন তো আমি, এরা যে কোনো একটা কেস সাজাই আমাকে দিয়েছে। এই বিধায় তো পুলিশে মানে নিত, আনতো বসিরহাটের নিত আর দমদমে আনতো। এইভাবে আর কি আমাকে টানা করতো। তো কোর্টে যখন নেওয়া হতো তখন কি কোনো উকিল বা কোনো ম্যাজিস্ট্রেট আপনাকে কোনো জেরা করতো, বা কি কারণে নেওয়া হতো, এটাকে আপনি আজও পর্যন্ত জানতে পেরেছেন? না, আমি কিছু জানতে পারি না, মানে নিয়ে লোকাবে রাখতো। আমি কোনো ম্যাজিস্ট্রেটের সামনে আমাকে নেই না কখন। আচ্ছা, আপনাকে যখন এই বসিরহাটে যে সময় ছিল তখনও কি আপনার উপর নির্যাতন অব্যাহত থাকতো, বা খাবার দাবার বা আরে অন্যান্য ইলেকট্রিক শকের কথা বলছিলেন, সেগুলোও কি ওখানে তখন ছিল? হতো না। তাহলে আপনার ওই বৈকারি বটারে বেশ কিছু মাইলদড়ি করছে, মানে তখন আর খুব রকম আমি, আপনি মাইগ্রেশন আমার জ্বর হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা আমি বিউর ছিলাম যখন বৈকারি বটার। তাহলে আজ এই যে এই সময়টা ছিলেন আপনারা, আপনি বলছিলেন বিএসএফ এর আপনি সদস্যদের দেখেছিলেন। তো বিএসএফ এর সদস্যদের পরবর্তীতে কি আপনি আর কখনো তাদেরকে দেখেছেন, নাকি এই এই যে যে মারতো আপনাকে আধা ঘন্টা বা যেটা আপনি বলছিলেন, এটি কারা? এটা কি আগের ভারতের পাশে আমি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, না আপনার বিএসএফ এর সদস্যরা এই কাজটি করতো? ওই বিএসএফ আর কি মাইগ্রেট করছে, এখন ধরেন পুলিশ আর কি আনা নেওয়া করছে অবৈধভাবে, মানে প্রবেশকারী, এই জন্য আর কি তারা আর কি আমাকে মাইগ্রেট করছে। কিন্তু আপনাকে যখন বিজিবি নিয়ে গেল বাংলাদেশ থেকে, সেটা তো বিজিবির পুলিশ থেকেই, সে যে আপনি তো অবৈধভাবে না, ওরা আসলে ওইখানে কেন, এই যে আপনি যখন আপনাকে বর্ডার পাস করছিল তখন গাড়িতে কি কোনো আপনাকে আলটিমেটাম দিয়েছিল যে তুমি সাক্ষ্য না দিলে তোমাকে পাচার না, করা? আমাকে কোনো স্টেটমেন্ট তখন দেয় নাই। আচ্ছা। স্টেটমেন্ট তো নেছে বাংলাদেশে বসে যখন ওই অন্ধকারে রাখছে ওই আয়নার ঘরে, তখন আর কি নিয়ে নিয়ে আর কি আমাকে জিজ্ঞাসাবাদ করছে, তুমি হুজুরের নাম বলবা আর এই টাকাগুলো নাম করলে। আমি মিথ্যাটা বলতে পারবো না, আমি যারে দেখি নাই শুনি নাই, আমি মরিকে যাইতে শিখে আছে ক্ষুদিরামের মতন, তবু আমি যারে অন্ধ আমি মিথ্যাটা বলতে পারবো। এই সেই আমি স্বীকারোক্তি তারা আদায় করতে না পারাতে তারপরে আপনাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ভারতের বিএসএফ এর কাছে হস্তান্তর করে। বিষয়টি কিরকমই? হয় হয়। আচ্ছা, আপনি তাহলে দীর্ঘ সময় ওখানে ছিলেন, তাহলে কারামুক্তির বিষয়টি, যেমনটি দমদম জেলে আপনার সাথে আপনার ভাগিনার একটা পরিচয় হয়, আপনি সেখান হ্যাঁ, থেকে ঠিক কিভাবে মুক্তি পান, কিভাবে আপনার পাইছি। পরিবার যোগাযোগ করে? আমার এক ভাগ্নে ছিল, তারে আর কি ও, আমি তো অনেক আগে বন্দী হয়েছি, তার ও আর কি ওই আনপস্ফুটে গেছে। ও তখন বন্দী হইয়া
মানে ওই দমদম কারাগারে আছে, তখন মানে তার কাছে আর কি আমার বিবরণ তার কাছে বলছি, বলে ভাই না তুই তো বাড়ি যাবি, আর আমি কবে কি যাইতে পারবো তা তো আমি বলতে পারি না। তা তুই যখন বাড়ি যাবি, তোর বাড়ি যাই তোর মামির কাছে বা আমাকে বাড়ির ফ্যামিলির কাছে তুই যে একটু বলবি, বলে এরকম মামারে অমুক জায়গায় দেখে আসছি, এই যে বলিস, যদি কোনো তথ্য যদি থাকে আমার এই বাইরকে নেওয়া, তারা যেন ব্যবস্থা করে। এই বিষয়ে তার কাছে সমস্ত ইতিহাস বলছি। এই তখন বলছি, বলার পরে ও বাংলাদেশে আসছে, আসার পরে আমার বাড়ির দেশকে বলছে, বলার পর আমার বাংলাদেশ দিয়া আমার ছেলে আর আমার ছোট শালী বাংলাদেশ দিয়ে ভারতে চলে গেছে। চলার পরে আমার একটা ভাইপো দেশে আছে, ভাইপোর কাছে আর কি যাই বলছে, বলার পরে আমাদের এই অনুদানে দায়িত্ব করছে। এই ওইখানে বসে তারা আর কি কোথায় কি এটা খোঁজ খবর করার পরে তার যে হিউম্যান রাইটস মানে মানবাধিকার সংস্থা, মানবাধিকার সংস্থার মাধ্যমে আমাকে বাইর করছে, এই দিল্লি সুপ্রিম কোর্ট দিয়া আমাকে রায় করাইছে। সুখরঞ্জন পরে আমি সুখরঞ্জন বালি, আপনার তো যেখানে আছেন সেটি তো হচ্ছে পিরোজপুর জেলার ইন্দুরকানী, যেটি সাবেক জিয়ানগর, এবং এখানের এক সময়কার সংসদ সদস্য ছিলেন আমরা জানি যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। আপনি তো ওই আসনের একজন বাসিন্দা, তো আপনি তো তাকে দেখেননি, কিন্তু তার শাসনামলে আপনি ছাড়া আপনাদের যারা সম্প্রদায় আছেন তারা আসলে কেমন ছিলেন, এই বিষয়টি যদি একটু আমাদের কাছে আপনি আপনার বিবরণে তুলে ধরেন। যে যথেষ্ট ভালো, মানে হুজুরের জন্মের ভালো লোক। যখন এমপিতে আসে, আমরা যেন মায়ের কোলে বসবাস যেরকম করছি, ওই রকম আমরা মায়ের কোলে বসবাস করছি, এই কায়দায় আমরা ছিলাম। উনি কোনো হিন্দুদের পর কোনো টর্চারিং কখনো করে না, সে সবাইকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে, তার নামে কোনো রিপোর্ট, খারাপ কোনো রিপোর্ট নাই। এত মানুষের তার এই মিথ্যা মামলা দিয়ে তার এই জেল খেলাইতেছে বা তার এই মৃত্যুদণ্ড দিতেছে মিথ্যা মামলায়। আমরা সে জানি, যথেষ্ট ভালো। আমরা জানি যে স্মরণকালের সেরা একটি বা স্মরণকালের সর্বোচ্চ উপস্থিতি ছিল যে জানা যায়, সেটি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জানা যায়। তো সেই জানা যায় কি আপনি অন্যদের সাথে শরিক হয়েছিলেন? হ্যাঁ, আমি 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 ওই ওই লোকের ভিতর নিঃসঙ্গ দলের 6 থেকে 7 লাখ লোক আছে, এর ভিতরে আমি একলাই মুখ করছি। সে ভালো লোক, আমরা মায়ের কোলে বসবাস করছি। সে যখন আমাদের এমপি ছিল, আমরা তার জন্য মানে দোয়া মানে কামনা করছি। সে ভালো লোকটা এরকম মারিয়ে ফেলাইছে, আর তার জন্য আমি জীবন শেষ করার পথে, তার জন্য আমি জীবন মানে জীবনের ঝুঁকি মানে আমি নিশ্চিত যেন আমি মরে যাব, এই প্রকৃতি আমি সব দিক থেকে আমি মানে ঝুঁকি নিয়ে আর কি আমি সামনে অগ্রসর হচ্ছি। আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলাম, বুঝলেন, ট্রেনিং করার ঠিক আমি সমস্ত কিছু মানে আমার অপই গেছে। ধরেন হুজুর হোক আর যেই হোক না কেন, আমি সততা নিয়ে দেশের লোকে দাঁড়াইয়েছি। আমরা একটু আপনার কাছে যেটি জানতে চাই যে আমরা এখনো কি আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা? আমি নিরাপদ চাই, এই আমি যদি যে কয়দিন মানে মালিক রাখবে, আমি একটু নিরাপত্তা স্থান চাই। আমার ঘর বাড়ি নাই, আমার ধরেন আমার মানে আয় বাণিজ্য আমি কিছু করতে পারি না, পঙ্গু হয়ে গেছে, বুঝছেন, আমার কিছুই নাই। আমার দুইটা হাত, বাম হাতের মানে প্রায় 4 আঙ্গুল জায়গায় আমার হাতে মাংস নাই, ডাইন হাতে জয়েন্ট মানে ওই যে বিদেশে আমার সীমান্ত বসকে, তাতে ডাইন হাতের এই জয়েন্টের সমস্যা, আর এই বাম হাতের এই প্রায় 4 আঙ্গুল জায়গায় আমার মাংস নাই, বুঝলেন, কাঁচাইয়া খেতলো হয়ে গেছে, মানে হাত দিয়ে করতে পারতেছি না। আমি খুব সমস্যা নিয়ে আমি আসি আপনার কাছে, কি বলুন, মানে আমি একটু বাঁচার একটু হ্যাঁ, সুখরঞ্জন বলি, আমরা যদি আপনাকে জানি যে আপনি তো 2018 সালে মুক্তি পেয়েছিলেন, কথা নিয়ে আমি 5ই বাঁচতে চাই। নভেম্বর। আমি বুঝতে পারবো এই ব্যবস্থা। তো সেই 2018 সালের পর থেকে আমরা জানি যে শেখ হাসিনার যে শাসনামল সেটি 2024 সাল পর্যন্ত ছিল। আপনি ওখান থেকে আসার পরও কি আপনাকে কেউ অনুসরণ করতো কিনা, কিংবা কোনো প্রকার আপনার প্রতি টর্চার ছিল আপনার বা আপনার পরিবারের প্রতি? বাড়ি থাকতে পারি নাই, জানাজা দিয়া আসার পরে হইতে আমি বাড়ি থাকতে পারি নাই। আমি ওই রাত্রে দিনে মানে বাগান শিখে আমি প্রবেশ করছি, মানে আমি কোনো বাড়ি কোনো এলাকায় বাড়ি থাকতে পারি। আমি এইভাবে আর কি তোমার মানে আমি আসি খুব সমস্যা নিয়ে দাঁড়াই, বুঝছেন।
একই শুকরঞ্জন বালি, আমরা দেখছি আপনার বাড়ির অবস্থাটি পিছনে। আপনার কি কি কোনো আবেদন আছে সাধারণ মানুষের কাছে আপনার এই অবস্থার জন্য? আপনি মানুষের কাছে কোনো আবেদন জানান কি? সবাই কাছে আমি সাইজ যাতে আমি বাঁচতে পারি, আমার বাসিন্দার মানে আমার ঘর দরজা নাই, এটা যাতে আমি একটু আপনার কাছে দাবি যেন আমি যেন একটু আপনার কাছে যেন এই দাবিটা যেন পূরণ পাই, এই হলো আমার আমার দাবি আপনার কাছে। আপনার কাছে কিভাবে সাহায্য মানুষ পৌঁছে দেবে? কিভাবে করবেন ধরেন, আমার বই আছে, একটা বই করা আছে, এই আবার মোবাইল নাম্বারও আমার আছে, নগদ আছে করা, এই আমার বইও আছে একটা করা, মানে আপনি কি একটু আপনার নাম্বারটা আমাদের বলবেন? হ্যাঁ, বলতে পারবো। মানে আপনি যেটাতে সাহায্য পাবেন সেই নম্বরটি আপনি দিবেন কিনা? আচ্ছা, তাহলে এই নাম্বারটা, এই নাম্বার আপনি একটু বলুন, আমি লেখাপড়া আমি করতে পারি নাই, কিছু বলতো না, কাগজে লেখা আছে। আচ্ছা, আপনার পাশে যদি কেউ থাকে উনি বলুক, ওটা শুনে আপনি বলেন। আচ্ছা, এইটা বল। নগদে কোন ওইটাই নেই, ওই একটাই 0170 0170 তারপরে যে 50 50 465 465 74 74। 11টা হয়ে গেছে। আপনি যদি আরেকবার একটু বলেন, একবারে। হ্যাঁ, 0170504657 ওকে, ওটা যদি একটু ধরে আপনি একটু রাখেন, আমরা একটু দেখানোর চেষ্টা করতাম। শুকরঞ্জন দার কাছে দেন। ওই নাম্বারও আছে। শুকরঞ্জন দা, আপনি আপনার হাতে রাখুন, আর আপনি পাশের জন আমাদের একটু সহযোগিতা করুন, আমরা ওনার একটু দেখাতে যাচ্ছি, আপনি একটু সরে যান পাশের জন। নগদ এবং বিকাশ আছে আপনার এই নিচে দেওয়া। ধন্যবাদ শুকরঞ্জন বালি আপনাকে। আপনি রোমহর্ষক বর্ণনা দিয়েছেন একজন নিরপরাধ মানুষ দিনের পর দিন কিভাবে নির্যাতনে ছিলেন, সেটি বাংলাদেশের যারা ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের দ্বারা, আপনি নির্যাতিত হয়েছেন বিজিবি দ্বারা। এখানেই শেষ থাকেনি, আপনাকে ভারতেও বিএসএফের কারাগারে থাকতে হয়েছে, তাদের অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হয়েছে। আপনার বর্ণনায় এর সব কিছুই ফুটে এসেছে। দর্শক শুনলেন একজন শুকরঞ্জন বালির কথা, যিনি এখনও তার সত্য এবং নিষ্ঠায় অবিচল রয়েছেন। তিনি ঘাত প্রতিঘাত নির্যাতন সয়েছেন, অবর্ণনীয় রোমহর্ষক অত্যাচার তার উপর থেকে বয়ে গেছে, কিন্তু তিনি সত্যতে তিনি অবিচল ছিলেন, কোনো মিথ্যার কাছে তিনি মাথা নত করেননি। একজন শুকরঞ্জন বালির কাছে যা শিখবার আছে সেটি হচ্ছে যে সত্যে অবিচল থাকা। এত জেল জুলুম অত্যাচার নির্যাতনের পরেও একজন শুকরঞ্জন বালি তার সততা দিয়ে, তার মানবিকতা এবং মানসিকতা দিয়ে তিনি যেই উন্নত মননশীলতার পরিচয় দিয়েছেন, সে জায়গাটিকে শ্রদ্ধা করা উচিত। তিনি পরিশেষে তার বর্তমান যে দুরবস্থার কথা বলেছেন, আসুন তার সেই দুরবস্থা কাটাতে আপনারা যে অবস্থানে থাকেন সে অবস্থানে থেকে তার সাহায্যার্থে এগিয়ে আসুন। আমরা ভিন্ন কোনো ঘটনা, ভিন্ন কোনো ভিকটিম, তার বর্ণনা শুনব, নেপথ্যের কারণ শুনব। আমাদের এই ফেস টু ফেস অনুষ্ঠানের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।